হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। আজকে আমি নাজমুন নাহার তামান্না। আজকে ক্যাম্পাস 8 বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আমি তোমাদের সাথে থাকবো বাংলা টিচার হিসেবে, এবং আগামী দিনগুলোতেও আশা করি তোমাদের সাথে দেখা হবে। আজকে মূলত যেহেতু এটা আজকে আমার প্রথম ক্লাস, সেহেতু আজকে আমি তোমাদের সাথে একটু গল্প করব, এবং আমার নিজের অ্যাডমিশন টেস্টের যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমি তোমাদের কথাও শুনবো এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল কোশ্চেন, সকল জিজ্ঞাসা, কুয়েরিজগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে থাকবে। তো প্রথমে যে ব্যাপারটা আমি বলতে চাই যে একটা জিনিস, যেটা যখন আমরা কোচিং করেছিলাম তখন একটা ব্যাপার ছিল যে আমরা কোচিংয়ে যেতাম, কোচিংয়ে যেয়ে আমরা ডিরেক্ট আমাদের টিচারদের সাথে ইন্টারাকশন করতে পারতাম, আমাদের প্রবলেমস, আমাদের কুইরিজগুলা আমরা তাদের সাথে শেয়ার করতে পারতাম এবং ডিরেক্ট একটা সলভ পেতাম। কিন্তু এখন আসলে এপিডেমিকের কারণে আমাদের সব কিছুই চেঞ্জ হয়েছে। আমাদের লাইফ স্টাইল থেকে শুরু করে আমাদের পড়াশোনা, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের এক্সাম সিস্টেম, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেই প্রভাবটা তোমাদের পড়াশোনাতেও পড়ছে এবং আমাদের লাইফেও পড়েছে। আর যেই কারণে তোমাদের পড়াশোনাতে স্ট্র্যাটেজিটাও একটু ডিফারেন্ট হওয়া দরকার। তো বর্তমান সময়ে প্রিপারেশনের জন্য, অ্যাডমিশন প্রিপারেশনের জন্য তোমাদের সবার আগে যেটা দরকার যে সেলফ অ্যাসেসমেন্ট বা সেলফ ইভ্যালুয়েশন। সো তোমরা কতটুকু ভালো, তোমরা কতটুকু, তোমাদের ল্যাকিংসটা কোথায় সেটা জানার জন্য তোমাদেরকে নিজেদেরকে মূল্যায়ন করতে হবে। নিজেরাই নিজেদেরকে নিজেদের অ্যাসেসমেন্টটা তোমরা নিজেরা করবা। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের একটা গাইডলাইন দরকার, যে গাইডলাইনটা তোমরা ক্যাম্পাস 8 বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে তোমরা পাবা। আমি যদিও তোমাদের বাংলা টিচার হিসেবে তোমাদের সাথে থাকবো, কিন্তু তোমরা তোমাদের বি ও ডি ইউনিট সংক্রান্ত জিকে এবং ইংলিশ যে কোনো ব্যাপারে তোমরা আমাকে জানাতে পারবা, আমার কাছ থেকে হেল্প সিক করতে পারবা, এবং আমি তোমাদের আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। সো প্রথমে আমি বাংলা প্রিপারেশনের ব্যাপারে আসি, যেটা হচ্ছে যে যেহেতু আমাদের অ্যাডমিশনের যে তোমার হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা এবার চেঞ্জ হয়েছে, যে বাংলাতে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য 40, রিটেনের জন্য 40, এবং তোমাদের পরীক্ষার স্কোর থেকে আসবে 20। তো যেহেতু তোমার মার্কসটা কমে গেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনার জন্য, তোমাদের বাংলা বলো বা আদার সাবজেক্ট বলো, সেক্ষেত্রে তোমাদের টেক্সট বুকের বিকল্প অন্য কিছু হতে পারে না। তোমরা যেটাই পড়ো, তোমরা যে টপিকসগুলোই পড়ো, কিন্তু সবার আগে তোমাদের জন্য টেক্সট বুক পড়াটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। এখন ধরো তুমি তোমার টেক্সট বুক থেকে যদি 5টা প্রশ্ন হয়, তোমার যদি 10টা প্রশ্ন যদি টেক্সট বুক থেকে হয়, বা 2টা 3টাও যদি টেক্সট বুক থেকে আসে, তো সেটা তোমার কাছে, টেক্সট বুকটা তোমার কাছে আছে, তুমি সেটা পড়তে পারবা। কাজেই 2টা প্রশ্ন আসলেও সে 2টা প্রশ্ন মিস করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে বাংলার জন্য টেক্সট বুকের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা, আর যেহেতু তোমাদেরকে রিটেন লিখতে হবে, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানার সাথে সাথে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা গল্প, কবিতার কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য তোমরা টেক্সট বুকটা খুবই ভালো করে পড়বা, এবং অবশ্যই টেক্সট বুকটা ভালো করে বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই একটা ভালো বই ফলো করতে হবে। আর যেহেতু তোমরা নিজেরা বাসায় নিজেদের মতো করে প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে একটা ভালো বই তোমাদের অবশ্যই লাগবে। আর সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব বাংলা পার্বণ বইটি ফলো করার জন্য। কেননা বাংলা পার্বণ বইটি থেকে তোমরা, তো ধরো তোমার একটা সমস্যা, একটা কবিতা পড়লা, কিন্তু কবিতাটা পড়তে পড়তে হঠাৎ করে তোমরা একটা লাইনটা বুঝতে পারলা না। তো সেই লাইনটা বোঝার জন্য তোমার ইমিডিয়েট হেল্প দরকার। তো সেই হেল্পটা তুমি কোথা থেকে পাবা? অবশ্যই সেক্ষেত্রে তোমার কাছে এই জন্য একটা ভালো বই দরকার, যাতে মোমেন্টের ভেতরে তোমার প্রবলেমটা সলভ হয়। আর এই সলভটা করতে পারবে তোমার ছায়ামঞ্চ প্রকাশনীর বাংলা পার্বণ বইটি। শুধুমাত্র বাংলা বই না, তোমার জিকের জন্য এবং ইংলিশের জন্য ছায়ামঞ্চ প্রকাশনীর বইগুলো তোমার জন্য খুবই ভালো একটি সহায়তা হতে পারে। এখন আসি বাংলার প্রিপারেশন নিয়ে পার্টিকুলারলি। প্রথমে যেটা বললাম যে টেক্সট বুকটা সব থেকে ভালো করে পড়তে হবে। তোমরা টেক্সট বুকটা পড়বা, মোট কথা হচ্ছে টেক্সট বুক পড়তে হবে, এবং তোমাদের নিজের পড়াশোনাটা ডিপেন্ড করবে যে তোমরা কতটা ফোকাসড তোমাদের স্টাডির উপরে। তোমরা বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন বই, বিভিন্ন শিট পড়তে পারো, কিন্তু তোমরা, আমি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বলবো যে
একটা ভালো বই ফলো করো, যেটা তোমাদের জন্য বাংলা পার্বণ বইটা তোমাদের জন্য বেস্ট হবে। এখন আসি প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজির ব্যাপারে, যেটা আগে বললাম যে তোমাদেরকে টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে এবং টেক্সট বুকের প্রত্যেকটা জিনিস ছোট ছোট যে ব্যাপারগুলো থাকে, যেমন ধরো একটা গল্প পড়লা, সেই গল্পের ভেতরে কতগুলো চরিত্র আছে বা কতগুলো তারিখ, কতগুলো বার, এই ব্যাপারগুলো খেয়াল করে পড়তে হবে। এখন শুধুমাত্র এটা খেয়াল করলেই হবে না, সেই গল্পগুলার বা সেই কবিতাগুলার যে তোমার লাইন, যে সারমর্ম, যে কথাগুলা বা কবি যে ব্যাপারটা বোঝাতে চেয়েছেন, সেই ব্যাপারটাও তোমাকে মাথায় রাখতে হবে, বুঝতে হবে। তোমার কবিতার সারমর্মটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি বাংলাতে ভালো করতে পারবে। যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, আমাকে বলা হয়েছিল যে আমি মেঘনাদ বধ কাব্য নিয়ে তোমাদেরকে আলোচনা করতে, তো প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে আমি মেঘনাদ বধ কাব্য দিয়ে তোমাদেরকে এখন বোঝাবো। এখন মেঘনাদ বধ কাব্য এটা একটি লং একটা পোয়েম, যেটাকে আমরা এপিক বা মহাকাব্য বলে থাকি। এখন প্রথমে যখন তুমি অ্যাডমিশনের কথা মাথায় রেখে এই কবিতাটা পড়তে বসবা, তখন তুমি কি কি জিনিসগুলো খেয়াল করবা? ফার্স্ট অফ অল, তোমাকে মেঘনাদ বধ কাব্যের যে লেখক মধুসূদন দত্ত, তার কবি পরিচিতি সম্পর্কে তোমাকে জানতে হবে এবং কবির ছোট ছোট ব্যাপারগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। যেমন তোমার মধুসূদন দত্তের পরিচয়ে বলা হয়ে থাকে যে উনি একজন সার্থক নাট্যকার, উনি একজন সনেট লেখক। তো তুমি এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকবা যে সার্থক নাট্যকার বা সার্থক সনেট লেখক, এইটার ক্ষেত্রে উনি কোন কোন জিনিসগুলো, কোন কোন কাজের জন্য উনি সার্থক। যেমন ওনার শর্মিষ্ঠা হচ্ছে ওনার সার্থক ট্র্যাজেডি, এই ব্যাপারটা তুমি মাথায় রাখবা। ট্র্যাজেডি কথা বলা হয়েছে, শুধুমাত্র সার্থক নাটক না, সার্থক ট্র্যাজেডিও। তো এই জিনিসগুলো, এই যে ছোট ছোট এই ব্যাপারগুলো তোমাকে খেয়াল করে পড়তে হবে। এবার কবিতার ক্ষেত্রে আসি, যে মেঘনাদ বধ কাব্যের প্রথমে একটা কবিতা পড়তে বসে শুরু করার আগে তোমাকে কবিতার চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। এখন আমি যদি এটাই না বুঝি যে মেঘনাদ বধ কাব্যে কার সাথে কার কথোপকথন চলতেছে, দুইটা চরিত্র আছে এখানে, একটা হচ্ছে মেঘনাদ আর একটা হচ্ছে মেঘনাদের চাচা কে বিভীষণ। এখন এই দুইটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমি না জানি, তাহলে কবিতা কে কাকে কোনটা বলতেছে এটা আসলে বোঝা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, জিকে কোশ্চিনের ব্যাপারটা বলি। জিকে কোশ্চিনের জন্য তো পার্টিকুলার কোনো টেক্সট বুক নাই, কিন্তু তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তারা তোমরা হয়তো ইসলামী ইতিহাস পড়েছো বা তোমরা হয়তো ইতিহাস পড়েছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের টেক্সট বুক অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। টেক্সট বুকটা পড়বা তোমরা, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের সবারই আসলে টেক্সট বুক পড়তে হবে। জিকেতে যদি আমি ডিরেক্টলি বলি যে না, জিকেতে টেক্সট বুক থেকে আসলে কিছু নাই, আসলে সেটা ভুল হবে। কারণ আমরা পরিণতি পড়ি, আর্টসের যারা তারা পরিণতি পড়ি, তারা ইসলামী ইতিহাস পড়ি, সেক্ষেত্রে অবশ্যই টেক্সট বুক তাদেরকে হেল্প করবে। ঠিক আছে। কুমকুম আক্তার বলতেছে ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ঠিক আছে, আসো এবার আমরা আবার পড়াতে ফিরি। তো এবার আসি যে হচ্ছে যে মেঘনাদ বধ কাব্যের নিয়ে যেটা বলতেছিলাম, যে প্রথমে তোমার কবিতাগুলো বোঝার জন্য আগে তোমাকে চরিত্রগুলোর উপরে খেয়াল করতে হবে, যে কোন চরিত্র, কয়টা চরিত্র আছে একটা কবিতাতে, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কথাটা কে কাকে বলছে। এবার আসো, তোমার শুধুমাত্র যখন একটা কবিতা লেখা হয় তখন যে শুধুমাত্র দুইটা চরিত্র একজন আরেকজনকে উদ্দেশ্য করে কথা বলে সেটা নয়। কবিতাগুলোতে যখন একজন আরেকজনকে বলে তখন সেই কথাটা অন্য কাউকে উদ্দেশ্য করে বলা হয়। যেমন মেঘনাদ বধ কাব্যে শুধুমাত্র মেঘনাদ বিভীষণকে যেগুলো বলেছে সেটা শুধুমাত্র বিভীষণকে বলা হয়নি, রামকে উদ্দেশ্য করেও অনেক কিছু বলা হয়েছে, বা রামকে অনেকভাবে সম্বোধন করা হয়েছে। বা তোমার বিভীষণ যখন মেঘনাদকে কোনো কিছু বলেছে তখন বিভীষণ মেঘনাদকে অনেকভাবে সম্বোধন করেছে। যেমন কবিতার প্রথম দিকে তোমরা হয়তো এটা খেয়াল করবে যে মেঘনাদ নিজেকে বাসবিজয়ী বলে সমর্থন করেছেন। তো এই যে একটা কবিতাতে একজনের পরিচয় বা তাদেরকে কি নামে কিভাবে সম্বোধন করা হচ্ছে, এই ব্যাপারগুলো কবিতা পড়ার সময় খেয়াল করতে হবে। সেই সাথে অ্যাডমিশনে অনেক সময় তোমার কবিতার লাইন তুলে দেওয়া হয় যে এই কবিতার লাইনটি কোন কবিতা থেকে এসেছে। তো সেক্ষেত্রে অবশ্যই কবিতার প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, যাতে তুমি এই আনসারটা করতে পারো যে এই কবিতাটি কোন কবিতার। বা তোমাকে যদি একটা লাইন দিয়ে বলা হয় যে এই উক্তিটি কে করেছে, যে এটা কি তোমার বিভীষণের উক্তি নাকি এটা মেঘনাদের উক্তি, তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল করে পড়তে হবে যে কোন কথাটা কে বলছে। তো আজকে আমি তোমাদেরকে আরও ডিটেলস ক্লাস করানোর আগে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব, এবং আমি চাইবো যে তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো সিরিয়াসলি নিবে এবং করবে। তাহলে আমি খুবই খুশি হব যদি তোমরা হোমওয়ার্কগুলো করো। তো প্রথম যে কাজটা আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে যে
মেঘনাদ মেঘনাদবধ কাব্যে তোমার মেঘনাদকে কি কি সম্বোধন করা হয়েছে এবং বিভীষণকে কি কি বলা হয়েছে। এবং যদিও কথোপকথন হয়েছে দুইটি চরিত্রের ভেতরে, একটা হচ্ছে মেঘনাদ, একটা হচ্ছে বিভীষণ, এই দুইটি চরিত্র ছাড়াও আর কোন কোন চরিত্রের কথা উল্লেখ করা আছে, এই কাজগুলা তোমরা বের করবে। এবং আগামী দিন আমি তোমাদের সাথে মেঘনাদবধ কাব্য সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব, এবং অবশ্যই ভর্তি সংক্রান্ত বা তোমার বাংলা জিকে অথবা ইংলিশ সংক্রান্ত যে কোনো কিছু যে কোনো সমস্যা নিয়ে তুমি আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। অবশ্যই আমি আমার বেস্ট ট্রাই করব তোমাদেরকে হেল্প করার। আচ্ছা আপু, কবিতার কোন টপিকগুলো একটু বেশি করে পড়তে হবে একটু? হ্যাঁ অবশ্যই, কবিতার ক্ষেত্রে যেটা আগেই বললাম যে কবি পরিচিতি থেকে শুরু করে প্রথমত কবি পরিচিতি পড়বা, কবির জন্মসাল, মৃত্যুসাল এবং কবির কাজগুলা। কোনো ধরো মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটা, বা প্রথম কবিতা কোনটা, বা তিনি অক্ষরবৃত্ত ছন্দে প্রথম কোন কবিতাটি লিখেছিলেন, যেটা হচ্ছে যে তিলোত্তমা সম্ভব কাব্য। তাহলে এই ব্যাপারগুলো প্রথমে খেয়াল করে পড়তে হবে। সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলো অথবা কাজী নজরুল ইসলাম বলো, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাদের প্রথম কাজ, তাদের কোন কাজটি কোনো লেখকের কোনো কাজ যদি বাজেয়াপ্ত করা হয়ে থাকে সরকার কর্তৃক, তাহলে সেটা কোন কাজটি। বা তোমাদের কোনো লেখকের যদি কোনো উপন্যাস অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের শিশির কবিতা উপন্যাসটি অনেক জনপ্রিয়, তাহলে সেই উপন্যাসের দু একটা উক্তি সম্পর্কে তোমাকে জানতে হবে। সেই সাথে তোমার কবিতাটি বা কোনো লেখক যদি কোনো পার্টিকুলার কোনো ছন্দে তাদের হচ্ছে বিশেষ দক্ষতা থেকে থাকে, যেমন মধুসূদন দত্তের ক্ষেত্রে আমরা তাকে একজন কি বলি, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তনকারী তাকে আমরা বলে থাকি। তাহলে সেই ক্ষেত্রে উনি কোন সনেটটি প্রথমে লিখেছেন বা তার কোন সনেটটি সব থেকে বেশি জনপ্রিয়, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। তো তারপরে আসি কবিতাতে যেটা বললাম যে কবিতার মূল ভাব বা সারমর্ম যেটা, সেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তোমাদের। যে যদি তোমাকে যদি মেঘনাদবধ কাব্য দিয়ে বলি, তাহলে আসলে এই কবিতাটা কি সম্পর্কে বলা হয়েছে ইন 2 সেন্টেন্সেস, যেটা হচ্ছে যে তোমার বিশ্বাসঘাতকতা এবং দেশপ্রেম, দুইটা শব্দ যদি আমি বলি, তাহলে মেঘনাদবধ কাব্যের মূল দুইটা বিষয়বস্তু হচ্ছে বিশ্বাসঘাতকতা ও দেশপ্রেম। তাহলে বিশ্বাসঘাতকতা কে করেছে এখানে, আমরা বিশ্বাসঘাতক হিসেবে কাকে বসাতে পারি, বিভীষণকে। আর এখানে দেশপ্রেমের স্বরূপ তুলে ধরেছেন কে, মেঘনাদ। তাহলে এটা হচ্ছে একদম বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা তোমার মেঘনাদবধ কাব্য থেকে তোমার থাকতে হবে, যাতে তুমি তোমার পরীক্ষাতে প্রশ্ন কমন আসুক আর না আসুক, তোমার এই বেসিক দুইটা জিনিস থেকে রিটেনে তুমি কিছু কথা লিখে দিয়ে আসতে পারো। তারপরে আসি যে ছোট ছোট যে ব্যাপারগুলো বললাম, যে চরিত্রগুলা, কোন চরিত্র একটা কবিতাতে, ইভেন উপন্যাসেও, ঠিক আছে, উপন্যাস বা ছোট গল্পে, সেগুলোতেও সেগুলাতেও হচ্ছে তোমাকে চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে। আর ব্যাকরণের জন্য অবশ্যই হ্যাঁ ব্যাকরণ নিয়েও কথা বলবো, ব্যাকরণ নিয়ে কথা বলবো। তার আগে আমি এই টেক্সটের ব্যাপারে একটু শেষ করি। তো চরিত্রগুলো নিয়ে খেয়াল করবা। আর একটা ব্যাপার যে কে কাকে কোনটা সম্বোধন করতেছে, মেঘনাদ বিভীষণকে কি 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 বলেছে, কোন কোন ধরো তোমার যেমন মেঘনাদের নাম হচ্ছে বাসব বিজয়, বিভীষণকে কি বলা হয়েছে, বা রামকে কি বলা হয়েছে, অরিন্দম, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে। প্লাস কবিতাতে লাইন কয়টা, তারপরে তোমার হচ্ছে কবিতাটি কোন ছন্দে রচিত, ঠিক আছে, এই ব্যাপারগুলা মাথায় রেখে একটা কবিতা পড়বা। সেই সাথে সাথে অবশ্যই 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 তোমার টেক্সটের প্রত্যেকটা লাইন, বিশেষ করে তোমার গুরুত্বপূর্ণ লাইনগুলো, যেটা তুমি হয়তো বাংলা পার্বণ বইটি পড়লে পাবা, প্লাস আমি যখন তোমাকে পড়াবো কবিতাটি, তখন আমি তোমাকে বলে দিব যে এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করতে হবে। এবার বাংলা ব্যাকরণের ব্যাপারে বলি, যে বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণের বেসিক যে বিষয়টা, সেটা হচ্ছে মূলত, হ্যাঁ সবাই বলে থাকে যে 9-10 বাংলা ব্যাকরণ বইটা খুবই গুরুত্বপূর্ণ, পড়া উচিত সবার। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস, যে 9-10 বাংলা বইতে পড়লে তুমি সব বিষয়গুলো পাবা, কিন্তু স্ট্র্যাটেজি পাবা না। যেমন তোমাকে বলা হলো যে তুমি সত্যবিধান থেকে স্বভাবতই মূর্ধন্য স, সেই শব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এখন এটার জন্য যদি তোমাকে একটা ছন্দ দেওয়া হয় বা একটা কৌশল দেওয়া হয়, যে এই কৌশলটা ফলো করে তুমি সত্যবিধানের ওগুলো মুখস্থ করো, শব্দগুলো মুখস্থ করো, যেটা তুমি 9-10 বোর্ড বই পাবে না। কিন্তু তুমি যদি একটা বই পড়ো, যেমন বাংলা পার্বণ বইটি পড়লে তুমি
সেখানে সেই স্ট্র্যাটেজিগুলা, সেই ছন্দগুলা পাবে যেটা দিয়ে তুমি মুখস্থ করতে পারবে। আর অবশ্যই তোমার বাংলা ব্যাকরণে কিছু সাধারণ টপিক থাকে যেগুলো থেকে সচরাচর প্রশ্ন হয়ে থাকে। যেমন ধরো তোমার নত্যবিধান, সত্যবিধান, ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তারপরে তোমার সমাস কারক, সেই সাথে প্রকৃতি ও প্রত্যয়। এই যে এই সাধারণ এই কিছু টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন রিপিটেডলি পরীক্ষাতে আসতে থাকে। তো তোমরা যদি প্রশ্ন ব্যাংকগুলা ফলো করো, তোমার 4 মাসের প্রশ্ন ব্যাংকটা আছে যেটা খুবই ভালো। প্রশ্ন ব্যাংকগুলো ফলো করলে তোমরা নিজেরাই দেখতে পারবা যে কিছু টপিক আছে যেগুলো থেকে রিপিটেড কোশ্চেন হয়ে থাকে। যেমন তোমাকে যেটা বললাম যে সমাস কারক, তারপরে ধ্বনি পরিবর্তন, তারপরে হচ্ছে তোমার নত্যবিধান, সত্যবিধান, সেই সাথে প্রকৃতি প্রত্যয় আর সন্ধি পরিবর্তন। তো এই জিনিসগুলা, এই টপিকগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে তোমার যে হচ্ছে এক কথায় প্রকাশ, তারপরে তোমার বিপরীত শব্দ, সমার্থক শব্দ। তো এই জিনিসগুলো ওভারঅল তোমার যে কোনো কিছুতে প্রিপারেশন নেওয়ার আগে, যে কোনো টপিকে প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোতে আগে ফোকাস করতে হবে। সেই টপিকগুলো তোমার আয়ত্তে থাকতে হবে, দেন তুমি লেস ইম্পর্টেন্টগুলোর দিকে যেতে পারো। তো বাংলা প্রিপারেশনের জন্য ওভারঅল তোমাকে এই ব্যাপারগুলো মাথায় রেখে তুমি অ্যাডমিশনের জন্য, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য তোমার কাজে দিবে সেটা নয়। তুমি যদি এই ইউনিটের হয়ে থাকো, তুমি যদি অপশনাল হিসেবে বাংলাটাকে তুমি চুজ করে থাকো, তাহলে এটা তোমার কাজে দিবে। তুমি ডি ইউনিটের হলেও এটা তোমার লাগবে, এবং তুমি সি ইউনিটের হলেও তোমার বাংলা সাবজেক্টটা তোমার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে তোমরা আগামী দিনে আমার ক্লাসটা করতে থাকো। আগামী দিন অবশ্যই আবার দেখা হবে তোমাদের সাথে। আর অবশ্যই আমার ক্লাস করে তোমাদের কতটুকু উপকার হলো, তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। তো আজকের তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই। আশা করি আগামী দিন আবার দেখা হচ্ছে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকো, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবা, কারণ যেহেতু সময়টা এপিডেমিক, করোনার সময়, তো আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর অবশ্যই তোমার নিজেদের ফ্যামিলি, তোমার নিজের কথা চিন্তা করে অবশ্যই অবশ্যই তোমরা সতর্ক থাকবা। যখন বাইরে যাবা, যখন বাসায় ফিরবা, তখন অবশ্যই যেটা করা দরকার, আমরা যেটা সবাই করি, মাস্ক পরি এবং হাত ধুই, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সেই কাজটা তোমাদেরকেও করতে হবে সবার নিরাপত্তার জন্য। তো সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।